আসসালামু আলাইকুম সবাইকে 100 ডেজ জিকে চ্যালেঞ্জের আজকে এপিসোড 6-এ আমরা আলোচনা করব প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল সম্পর্কে। এই ক্লাসটা পাবলিশ হচ্ছে আজকে 22 তারিখ এবং এটার উপর এক্সাম থাকবে আগামীকাল 23 তারিখ। সো এপিসোড যে 5টা ছিল এপিসোড 5-এর উপর কিন্তু এখন এক্সাম চলছে। তো তোমরা অবশ্যই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এক্সামটা দিয়ে নিবে। আর এই ক্লাসগুলোর পিডিএফ এবং স্লাইড এটা আমাদের ধরো ভিডিওর কমেন্টে দেওয়া থাকে লিঙ্কটা, বাট লিঙ্কটা তুমি আলটিমেটলি পাবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো ক্লাসের পিডিএফের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবা। ফাইন, এবার আসি আমরা হচ্ছে আমাদের 100 ডেজ জিকে চ্যালেঞ্জে। তো আমরা তোমাদেরকে জিকে এটা কাভার করে দিচ্ছি, পাশাপাশি আমাদের জিকে ফুল কোর্সটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার্স বিশিষ্ট এবং সেখানে আমরা ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে ফুল মাস্টারটা লাইভে সলভ করাই দিচ্ছি। পাশাপাশি গ্রামারের জন্য তোমরা যেন খুব অল্প সময় রিভাইজ করতে পারো, তোমাদের জন্য থাকছে গ্রামারের কুইক রিক্যাপ। পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে আমরা মেমোরাইজিংয়ের ক্লাস দিচ্ছি, যেটা খুবই ইউনিক একটা ফিচার্স। মেমোরাইজিংয়ের উপর ডেইলি এক্সাম থাকতেছে এবং বিগত বছরে আসা সকল মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ভার্সিটি এবং চাকরির পরীক্ষার প্রশ্ন তোমরা টেলিগ্রামে পোল হিসেবে সলভ করতে পারবা। পাশাপাশি জিকেতে হচ্ছে আমরা তোমাদেরকে রিসেন্ট জিকে বুক দিব এবং জিকে দাগানো বই দিব। পাশাপাশি বিগত বছরে আসা সকল মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ভার্সিটি এবং চাকরির পরীক্ষার প্রশ্ন তোমরা এখানে পোল হিসেবে প্র্যাকটিস করতে পারবা। সো আমাদের এই জিকেই ফুল কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের জিকেই একদম পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা। আর এই কোর্সের সাথে কিন্তু ইন গেম কোর্সটা ফ্রি থাকছে, অর্থাৎ তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট সব সাবজেক্টের জন্য কিন্তু এখানে একদম ফ্রিতেই দিতে পারবা। ওকে, সো আমরা আগাতে পারি আমাদের আজকের আলোচনায়। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। সেখানে আমরা পড়ব মৌর্য শাসনামল, সেখানে আমরা পড়ব গুপ্ত সম্পর্কে, সেখানে পড়ব আমরা পাল এবং সেন শাসনামল সম্পর্কে, অর্থাৎ মুসলিম শাসনামল শুরু হওয়ার আগ পর্যন্ত আজকের আলোচনার টপিক। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কী কী রাজবংশ ছিল: মৌর্য বংশ, গুপ্ত বংশ, বঙ্গ ও গৌড় সাম্রাজ্য। তারপরে কিছু কাল ছিল প্রায় 100 বছরের মতো যখন কোনো শাসনামল ছিল না, আর লাস্ট অফ অল ছিল পাল বংশ এবং তারপরে হচ্ছে সেন বংশ। এটা লেখা হয় নাই, ওকে। আচ্ছা, সো প্রথমে আমরা পড়াশোনা শুরু করব হচ্ছে মৌর্য সাম্রাজ্য দিয়ে। সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম সাম্রাজ্য। এর আগে কি ছিল? এর আগে ছিল, আমরা জানি যে আলেকজান্ডার দ্য গ্রেট, তার অধীনে এই এলাকাটা শাসিত হতো এবং তার যে প্রধান সেনাপতি তার নাম ছিল সেলিউকাস। সো ওই সেলিউকাসকে পরাজিত করেছেন মৌর্য বংশের প্রথম শাসক, তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সো পরীক্ষা যদি আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তার সম্পর্কে আসতে পারে প্রথম মৌর্য শাসককে, আনসার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। সো তারপরে হচ্ছে বিন্দুসার, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে বিন্দুসার, তিনি হলেন দ্বিতীয়, তারপরে হলো সম্রাট অশোক, তিনি ছিলেন তৃতীয় শাসক এবং সম্রাট অশোককে বলা হয় সবচেয়ে বেস্ট বা সর্বশ্রেষ্ঠ শাসক এই মৌর্য শাসন যুগে। সো বেস্ট শাসককে এখান থেকে হচ্ছে সম্রাট অশোক। আর লাস্টে সবার শেষে থাকবে হচ্ছে বৃহদ্রথ। সো এটা তোমার খুব একটা দরকার নাই, এটা পরীক্ষা আসে না, ইনফ্যাক্ট বিন্দুসারও আসে না। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম শাসককে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেস্ট শাসককে। ওকে, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ফাইন, এবার আসি আমরা দুইজন সম্পর্কে জানবো। একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং আরেকজন হচ্ছে সম্রাট অশোক। এর পাশাপাশি বিন্দুসার সম্পর্কে টুকটাক পড়বো, যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার আর বিন্দুসারের ছেলে হলো অশোক। ওকে, তো চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মগধের সিংহাসন দখল করেন কোন বংশকে পরাজিত করে? নন্দ বংশকে পরাজিত করে। আচ্ছা, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু না, তিনি প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা। ওকে, এখানে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনই আসলে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এখানে তুলে দেওয়া হয়েছে। এরপরে তিনি ছিলেন ভারতের প্রথম সম্রাট। বারবারই তো বলতেছি যে ভারতীয় উপমহাদেশে প্রথম কোনো রাজবংশ শাসন করা শুরু করছে সেটা মৌর্য বংশ হাত ধরে, এবং মৌর্য বংশের প্রথম শাসনকর্তা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে তিনি হচ্ছেন ভারতের প্রথম সম্রাট। ডান। এরপরে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে এই উপমহাদেশ থেকে গ্রিকদেরকে বিতাড়িত করেন, আর তার রাজধানী ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র এটা আমরা আগেও পড়ছি, আমাদের মেবি যে 3rd এপিসোড ছিল সেখানে আমরা পড়ছিলাম। তারপরে চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী, সেটা কিন্তু লাগবে। চাণক্যের কথা মাঝে মধ্যে পরীক্ষা আসে, স্পেশালি এইটা আসে যে চাণক্যের বইয়ের নাম কি? এটা হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। চাণক্যের ছদ্মনাম হলো কৌটিল্য, মুখস্থ করতে হবে 2টা লাইনই। তো এখান থেকে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয়টা এবং তিনি হচ্ছে কাকে পরাজিত করছে। এটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে তার রাজধানী কোনটা, পাটালিপুত্র, এবং তার যে রাজসভায় সেখানে ছিল তার প্রধানমন্ত্রী ছিল কে? চাণক্য। চাণক্যের ছদ্মনাম ছিল কৌটিল্য
আর তার বিখ্যাত অর্থশাস্ত্র মানে বিখ্যাত যে বইটা আছে সেই বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রে গৌড়, বঙ্গ, পুণ্ড্র এই 3টি রাজ্যের পরিচয় পাওয়া যায়। সো এটা চাইলে একটু মনে রাখতে পারো, না মনে রাখলেও খুব একটা বেশি যায় আসে না। এবার আছি সম্রাট অশোক। তো তিনি হচ্ছে এই মৌর্য বংশের সবচেয়ে বেস্ট শাসক। তাহলে এর আগে কে ছিল? সম্রাট অশোকের আগে ছিল তার বাবা বিন্দুসার। তাহলে বিন্দুসারের পুত্র সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। তিনি কলিঙ্গের যুদ্ধে জয়ী হন এবং কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহ রক্তপাত দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আচ্ছা, এখানে প্রায় লক্ষাধিক মানুষ মারা যায় এবং তখন এতজন মানুষ মারা যাচ্ছে এটা দেখে তিনি হচ্ছে তার মানে ধর্মের দিকে ধাবিত হন এবং ওই সময় তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রভাবে তখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্মের স্বীকৃতি পায়, এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। ওকে, তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইনকে আনসার হচ্ছে সম্রাট অশোক। ওকে, এগুলো বেসিক্যালি ভার্সিটি পরীক্ষায় বেশি আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে কমই আসে। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। ওনার সম্পর্কে কথা আমরা ইতিমধ্যে বলে ফেলছি। একটা হচ্ছে অর্থশাস্ত্র আর একটা হলো চাণক্য নীতি। অর্থশাস্ত্রকে ইংরেজিতে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স। এরপরে যাব গুপ্ত বংশের মধ্যে। গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বলো যে প্রাচীন বাংলার যত শাসন ব্যবস্থা ছিল, পাল বলো, সেন বলো, মৌর্য বলো, গুপ্ত বলো, সবার মধ্যে সবচেয়ে বেস্ট কারা ছিল? সবচেয়ে বেস্ট ছিল এই গুপ্তরা, গুপ্ত বংশ। ভারতের মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরার গুহাচিত্রে গুপ্ত যুগের নিদর্শন পাওয়া যায়। এটা হচ্ছে ডিউতে আসছে বিগত বছরে। ভারতের মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরার গুহাচিত্রে গুপ্ত যুগের নিদর্শন পাওয়া যায়। আচ্ছা, তারপর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র। তা আগেও তো পাটালিপুত্রই ছিল, এটার কেউ চেঞ্জ করে নাই। পাটালিপুত্র ছিল, এখনো পাটালিপুত্রই আছে। এখন আসি এই যে মৌর্য গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? প্রথম সম্রাটের নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, তো প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি? মহারাজাধিরাজ। আচ্ছা, এটা মুখস্থ করতে হবে। তারপরে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ছিলেন সবচেয়ে বেস্ট শাসক। আচ্ছা, তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। এখানে প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, যে কয়টা লাইন ইম্পর্টেন্ট সে কয়টা লাইন এখানে স্লাইডের মধ্যে আছে। তাহলে প্রথম সম্রাটকে, বেস্ট সম্রাটকে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। তার দরবারে অনেক প্রতিভাবান অনেক ব্যক্তি ছিল। প্রধান 9 জনকে নবরত্ন বলা হতো। কালিদাসের মহাকাব্যের নাম মেঘদূত, এটাও ইম্পর্টেন্ট। আর্যভট্ট প্রথম পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি নির্ণয় করেন, এটাও ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। এবং আর্যভট্ট প্রথম শূন্য এর ধারণা দেন। ওকে, আর্যভট্টের গ্রন্থের নাম হচ্ছে আর্য সিদ্ধান্ত, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ, তার বিখ্যাত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা। বিক্রমাদিত্যের সময় প্রথম চৈনিক পরিব্রাজক ফা হিয়েন আসেন। সো ফা হিয়েনের যে গ্রন্থ, বইয়ের নাম কি? ফা কো কিং। ডান। তারপরে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম, প্রথমত ছিল মৌর্য সাম্রাজ্য, তারপরে আসলো গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসককে, বেস্ট শাসককে এবং নবরত্ন ছিল কোন শাসকের আমলে, 3টা জিনিস শেষ। এরপরে যাব এই গুপ্ত সাম্রাজ্যের পরে স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। শশাঙ্ক ছিল এই গৌড় রাজ্যের সম্রাট বা মহাসামন্ত, ঠিক আছে, তার অধীনে এটা চলতো। তাহলে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? আনসার হচ্ছে এই শশাঙ্ক। তাহলে প্রথম স্বাধীন জনপদ কোনটা যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, আনসার হবে গৌড় রাজ্য। যদি জিজ্ঞেস করা হয় দ্বিতীয় স্বাধীন রাজ্য কোনটা, আনসার হবে বঙ্গ। তাহলে প্রথম হচ্ছে গৌড় আর দ্বিতীয় হচ্ছে বঙ্গ। ফাইন। এই শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। আর প্রথম চন্দ্রগুপ্ত যিনি ছিলেন তার উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। আচ্ছা, এবার আসি অতীশ দীপঙ্কর এবং বিক্রমপুরী বিহার, তার সম্পর্কে। ওনার সম্পর্কে আমরা একটু পরে আবার পড়ব। তো শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছিলেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত। জন্মস্থান কোথায়? বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামের মধ্যে এবং বর্তমানে এটা মুন্সিগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। ধর্মপ্রচার শুরু করেন তিনি 13 বছর থেকে এবং তিনি তাজুর নামে বিশাল তিব্বতী গ্রন্থ সংকলন করেন। আর পরবর্তীতে চাকরিতে যোগদান করেন বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? এটাই বেশি ইম্পর্টেন্ট। এতগুলো যদি ভুলেও যাও তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়।
তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে দীক্ষা লাভ করেন কে? আনসার হচ্ছে অতীশ দীপঙ্কর, এবং ওই অতীশ দীপঙ্কর ওই বিশ্ববিদ্যালয়ে আবার পরবর্তীতে চাকরিতে যোগদান করেন। ওকে, নেক্সট, বজ্রযোগিনী গ্রামে সন্ধান পাওয়া বিক্রমপুরী বৌদ্ধবিহার প্রাক মধ্যযুগীয় খ্রিস্টীয় অষ্টম বা নবম শতকে নির্মিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে আবিষ্কৃত হয় প্রাচীন বাংলার বৌদ্ধদের স্মৃতিচিহ্ন নাটেশ্বর দেউল। এগুলা ধরো পরীক্ষা কখনো কোনোদিন আসে নাই, তবে আসতে পারে। এগুলো হচ্ছে জুবাইর জিকে থেকে নেওয়া। আচ্ছা, নেক্সট, তারপরে যাব আমরা শশাঙ্কের মধ্যে। তো শশাঙ্ক থেকে 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে? আনসার হচ্ছে শশাঙ্ক। তিনি গৌড় রাজ্যের নৃপতি বা নরপতি যাই বলো না কেন, তাহলে গৌড় রাজ্য এটা ছিল বাংলার প্রথম স্বাধীন জনপদ। সেই প্রথম স্বাধীন জনপদের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? আনসার হচ্ছে শশাঙ্ক, প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নরপতি। আচ্ছা, নেক্সট, হর্ষবর্ধন। সো হর্ষবর্ধনের সাথে এই যে অতীশ দীপঙ্কর, তার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলতেছে একটু পরে। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত। তো মনের সাথে এমনি মিলে যায়। হর্ষবর্ধনের বইয়ের নাম হচ্ছে হর্ষচরিত। আর কিছু লাগে? হর্ষবর্ধনের রাজত্বকালে 630 খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন। তাইলে আগে কি আসছিল? ফাহিয়েন। ফাহিয়েন কার সময় আসছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আর হিউয়েন সাং আসছিল এই হর্ষবর্ধনের সময়। এখানে এসে সে 8 বছর কাটায়, এবং হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি, এবং এটা হচ্ছে এই উপমহাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যে অবস্থিত বিশ্বের, আচ্ছা আমাদের উপমহাদেশ না, শুধু বিশ্বেরই প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি বর্তমান বিহারের রাজধানী পাটনা শহরে, এগুলো লাগবে না কোথায় অবস্থিত, পরীক্ষা আসবে না। শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তাহলে আমরা একটু আগে যে পড়লাম অতীশ দীপঙ্করের কথা, অতীশ দীপঙ্কর কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই সাথে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি করছেন। ফাইন, এরপরে যাব শশাঙ্কের মৃত্যুর পরে। শশাঙ্ক তো ছিলেন একজন স্বাধীন রাজা, এবং শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 100 বছর এখানে কোনো রাজা ছিল না। সো রাজা না থাকলে কেমন অবস্থা হয় এটা তো আমরা দেখছি 5 আগস্টের রাতেই, যখন আমাদের দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না, তখন আমরা দেখছি কি পরিমাণে লুটপাট এবং ধরো অরাজকতা সংগঠিত হয়েছে। সেম গোজ ফর এখানে 100 বছর ধরে কোনো রাজা ছিল না, এবং যখনই কোনো রাজা শাসন ক্ষমতা গ্রহণ করত বা কাউকে দায়িত্ব দেওয়া হতো দেশ পরিচালনা করার জন্য, তখন কিন্তু ওই ব্যক্তি দেখা যেত ওই রাতেই মারা যেত। অর্থাৎ যেদিন শাসন ক্ষমতা গ্রহণ করত তা ওই রাতেই তিনি মারা যেতেন কোনো না কোনো এক রিজনে। সো এভাবে বছরের পর বছর যেতে 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 100 বছর পরে গোপালের হাতে দেয়া হলো যে এখন তুমি দেশ চালাও। সো গোপালের যারা ফ্যামিলি মেম্বার ছিল তারা তো ভাবতই যে আজকে তো সে শেষ, বাট গোপাল কি করছে, ওই দিন আর মারা যায় নাই। এর পরবর্তী থেকে গোপাল প্রায় 400 বছরের পাল সাম্রাজ্য শাসন ব্যবস্থার সূচনা করেন। এখানে আছে মাতসার নয়। তো 100 বছর ধরে, অর্থাৎ 646 বা 47 এই টাইম থেকে শুরু হয়েছিল 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে 7ম থেকে 8ম শতক পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় কোনো স্থায়ী সরকার ছিল না। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং এই টাইম ফ্রেমটাকে বলা হয় মাতসার নয়, যখন অরাজকতা বা বিশৃঙ্খলা চলতেছিল। আচ্ছা, সো এরপরে হচ্ছে এই মাতসার নয়ের অবসান ঘটানকে গোপাল, এবং গোপাল পাল বংশের উত্থান ঘটান। পাল বংশের শাসনকাল ছিল 756 সাল থেকে 1161 সাল পর্যন্ত। পরীক্ষায় হয়তো আসবে না বা পরীক্ষায় আসতেও পারে, কিন্তু এটা আমাদের এই টাইম ফ্রেমটা আমাদের জানা থাকা দরকার আমাদের ইতিহাসটাকে সঠিকভাবে বুঝতে পারার জন্য। আচ্ছা, পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। মোট 17 জন শাসক এখানে শাসন পরিচালনা করেন। এই 17 থেকে তুমি আরেকটা 17 মনে রাখতে পারো, মুঘল সম্রাটও কিন্তু 17 জনই ছিলেন। ঠিক আছে, তার মানে 17 জন মুঘল সম্রাট মিলে মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। নেক্সট, বাংলার প্রথম সাহিত্য কীর্তি চর্যাপদ রচিত হয়েছিল পাল বংশের রাজত্বকালেই। ওকে, তাহলে চর্যাপদ কখন হয়েছিল? পাল বংশের সময়। পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র, এবং বাংলার প্রথম বংশানুক্রমিক এবং দীর্ঘস্থায়ী 400 বছরের রাজবংশ চালনা করেন এই পাল বংশরাই। আচ্ছা, তো পাল বংশের যারা ছিল তারা সবাই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের পরে আসছে সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী, এবং তারপর থেকে আমাদের এই উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়। নেক্সট, গোপাল ছিলেন পাল বংশের প্রথম রাজা, এবং তিনি ভারতের বিহারে
অদন্তপুরী মহাবিহার। ধরো ভারতের কোন জায়গায়, এটা পরীক্ষার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অদন্তপুরী মহাবিহার, এটাকে প্রতিষ্ঠা করেন। এটা আনসার হচ্ছে গোপাল, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট এটাও না। নেক্সট, ধর্মপাল। ধর্মপাল ছিলেন হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা, তিনি প্রথম নেপাল জয় করেন। আচ্ছা, ভাগলপুরের নিকট বিক্রমশীল বিহার নির্মাণ করেন। তাহলে বিক্রমশীল বিহারকে নির্মাণ করেন। তারপরে সোমপুর বৌদ্ধ বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটাও প্রতিষ্ঠা করেন কে? এই ধর্মপাল। সো ধর্মপালের থেকে পরীক্ষা কিন্তু আসে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন কে, অথবা সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন, অথবা বিক্রমশীল বিহারকে প্রতিষ্ঠা করেন। সো প্রত্যেকটার আনসার হবে এই ধর্মপাল। নেক্সট, নির্মাণ করেন কে? সোমপুর বিহার রাজা ধর্মপাল। নির্মিত হয় 8ম শতাব্দীতে। তারপর আবিষ্কার করেন কে? আলেকজান্ডার কানিংহাম। এটা ক্লাস 9-10 বইয়ে, এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে সামথিং একটা কিছু ছিল, সেখানে আলেকজান্ডার কানিংহামের নামটা হয়তো তোমরা পড়ছো। 1879 সালে এটা আবিষ্কৃত হয়। তো সোমপুর বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর। এইখান থেকে আসছে অতীশ দীপঙ্করের নামটা, যেটা আমরা একটু আগে পড়লাম। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় 1985 সালে। সো এটা হচ্ছে তোমাকে জানতে হবে। এরপরে যাব পাল বংশের শাসকগণ। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পাল বংশতেই ছিলাম, এখনও পাল বংশতেই আছি। তাহলে প্রথমে পড়লাম হচ্ছে গোপালের কথা, তারপর গোপাল ছিলেন প্রথম। তারপরে পড়লাম ধর্মপালের কথা, ধর্মপাল ছিলেন বেস্ট। তারপরে প্রথম মহিপাল। প্রথম মহিপালের আমলে কয়েকটা জিনিস স্থাপিত হয়, যেমন বগুড়ার মহিপুর, দিনাজপুরের মহিসন্তোষ, মুর্শিদাবাদের মহিপাল। এখানে অনেক জিনিসপাতি আছে যেটা পরীক্ষার জন্য খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট না, চাইলে তুমি একবার রিডিং দিয়ে পড়তে পারো। দ্বিতীয় মহিপালের টাইম ফ্রেমটা বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই টাইমে হচ্ছে কৈবর্ত বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ হয়, এবং এই বিদ্রোহের কারণে পাল বংশের যে রেপুটেশন, এই রেপুটেশনটা আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করে। এবং এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কে? দিব্য ভীম। পরীক্ষায় দিব্যই আসে, দিব্য অথবা দিবকও বলা হয়, ঠিক আছে। এই বিদ্রোহে দ্বিতীয় মহিপাল নিহত হন। তার মানে বুঝতেই পারতেছ, এমন একটা বিদ্রোহ হয়েছে যে বিদ্রোহে পাল রাজা দ্বিতীয় মহিপাল মারাই গেছে। ওকে, তো কৈবর্ত বিদ্রোহে কি হয়েছিল? এটা বেসিক্যালি পাল রাজাদের শাসনামলে সংগঠিত হওয়া একটা বিদ্রোহ, যেখানে 1070 সালে এই পাল রাজাদের সাথে, মহিপালের সাথে কৈবর্ত একটা বিদ্রোহ হয়, ঠিক আছে। তো এটা অবশ্যই এখান থেকে একবার রিডিং করে নিবা। তারপর রামপাল ছিলেন সর্বশেষ শক্তিশালী রাজা। আর মদনপাল নামের থেকে মনে রাখবা যে হচ্ছে মদন ছিল, এজন্যই এত বড় একটা সাম্রাজ্য ক্ষমতা পাওয়ার পর 400 বছরের সাম্রাজ্য তার কারণে পালরা হারাই ফেলছে। সো এর চেয়ে বড় মদন কি আর কেউ আছে নাকি? তো মদন পাল হচ্ছে সর্বশেষ রাজা ছিল। মদন পালকে হারাইয়া সেন বংশ বাংলায় সিংহাসন আরোহণ করে। এখন রামপাল থেকে পড়তে হবে সন্ধ্যাকর নন্দীর এই রামচরিতমের, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তার রাজত্ব সম্পর্কে জানা যায়, এগুলা কিন্তু ডিউতে বেশি আসে, ডিউ বিসিএস এর মধ্যে এগুলো আছে। তো আমরা পাল রাজবংশ সম্পর্কে পড়ে ফেললাম, এবার পড়বো আমরা সেন রাজবংশ সম্পর্কে। তো পালদের যেরকমভাবে একটা রেপুটেশন ছিল হাই, সেন রাজবংশদের কিন্তু অত বেশি রেপুটেশন ছিল না, এবং তারা যথেষ্ট পরিমাণে অত্যাচারী ছিল, এবং তারা কিন্তু কি হয়েছিল, একদম এই বাংলা ছেড়ে পালায় গেছিল শেষ পর্যন্ত নদিয়াতে। আচ্ছা, সো সেন বংশের শাসকগণ, সেন বংশ 100 বছরের বেশি সময় বাংলা শাসন করে, এবং প্রাচীন বাংলার ইতিহাসে 11 শতকের অন্তিম লগ্নে পাল বংশের শাসনামল শেষ হয়। সেখান থেকে শুরু হয় সেনদের, এবং সেনদের আদি নিবাস ছিল দক্ষিণাতের কর্ণাটক অঞ্চলে। আগে মনে হয় আমি নদিয়া বলছিলাম, নদিয়া না, এটা হচ্ছে কর্ণাটক। ওকে, তারপর হচ্ছে হেমন্ত সেন ছিলেন প্রথম সেন রাজা, মানে সেন বংশের প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন। তাহলে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে। দেখো, তাহলে হেমন্ত সেন আর সামন্ত সেনের মধ্যে প্যাচ লাগাইও না। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, তাতে সমস্যা নাই। সেন বংশ শুরু হয়েছে সামন্ত সেনকে দিয়ে, কিন্তু এই সামন্ত সেন আবার সেন বংশের রাজত্ব শুরু করতে পারে নাই। বাংলায় যে রাজত্ব শুরু করা, এটা এই সামন্ত সেন করতে পারে নাই, করছে কে? হেমন্ত সেন। তাহলে হেমন্ত সেন কার পুত্র? সামন্ত সেনের পুত্র। তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়
পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় যে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, আনসার হবে সামন্ত সেন। পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় সেন সাম্রাজ্যের প্রথম রাজাকে, তখন আনসার হবে হেমন্ত সেন। বুঝতে পারছো? ওকে, তারপর বিজয় সেন। তো বিজয় ছিল হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা, কৈবর্ত বিদ্রোহে রামপালকে সহায়তা করেন। ওই বুঝছই তো, মানে ধরো যখন আওয়ামী লীগ রিজিমের পতন হয় ওখানে সাহায্য করছে কে? বিএনপি। সেমভাবে পালদের যখন পতন হয়, পালদের পতন হওয়া মানে কি? কৈবর্ত বিদ্রোহে রামপালরে পরাজিত করা, তাই তো? রামপালকে দুর্বল করে দেয়া, এটার হেল্প করছে কে? বিজয় সেন। আচ্ছা, তিনি সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও সর্বশ্রেষ্ঠ রাজা, একই কথা বারবার। আচ্ছা, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন তিনি। সমস্যা নাই, এটা এক একজন মানুষ এক একজন উপাধি পাইতেছে। মহারাজাধিরাজ পাইছে আগে কে? প্রথম চন্দ্রগুপ্ত। আবার এই বিজয় সেনও কিন্তু প্রথম গুপ্তের এই উপাধিটা সেও অর্জন করছে। আচ্ছা, তারপর বল্লাল সেন। বল্লাল সেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, তার মধ্যে একটা ছিল দান সাগর আর একটা হলো অদ্ভুত সাগর। এই দুইটা বই লিখছে সে। অদ্ভুত সাগর গ্রন্থের মধ্যে পুত্র লক্ষণ সেন সমাপ্ত করেন। মানে অদ্ভুত সাগর সে শুরু করছিল, লিখতে লিখতেই মারা গেছে, পরবর্তীতে লক্ষণ সেন আইসা এইটাকে একদম করছে, শেষ করছে। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বলা হয় বল্লাল সেনকে। ঢাকেশ্বরী মন্দির কিন্তু বাংলাদেশের জাতীয় মন্দির। নেক্সট, লক্ষণ সেন। লক্ষণ সেন, এই তার ইতিহাস তো আমাদের জানা উচিত। এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এ আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এ আসছে। এখন কথা হলো 24-25 এটা কেন আসলো? এটার রিজন হচ্ছে 5 আগস্টের সাথে লক্ষণ সেনের খুবই একটা ডিরেক্ট সম্পর্ক আছে। 5 আগস্টে যেরকমভাবে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশ থেকে ভারতে পালাই গেছিল, এই ঘটনাটা আজ থেকে 1204, মানে ধরো কত 800 বছর আগে আরেকবার রিপিট হয়েছে। এই যে সেন রাজা লক্ষণ সেন, লক্ষণ সেনও বাংলা ছেড়ে এভাবে পালাই গেছিল ভারতে। তো 1204 সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন। আচ্ছা, নদিয়াই দখল করে 1206 খ্রিস্টাব্দে মারা যান। সমস্যা নাই, তার মৃত্যু সাল জানতে হবে না। সো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে সেন বংশের সর্বশেষ শাসনকর্তাকে, সেন বংশের সর্বশেষ শাসনকর্তা পরে কথা যদি জিজ্ঞেস করা হয় সেন বংশের সর্বশেষ রাজাকে সেক্ষেত্রে আনসার দিবা লক্ষণ সেন। যদি জিজ্ঞেস করা হয় শাসনকর্তাকে, সেক্ষেত্রে আনসার দিবা কেশব সেন। তো কেমনে কি মিলল দেখো। 5 আগস্টে শেখ হাসিনা ভারতে পালায় যাওয়ার পরেও তখন কিন্তু সে আর প্রধানমন্ত্রী নাই, এখন কিন্তু সে প্রধানমন্ত্রী নাই। তো প্রধানমন্ত্রী যেহেতু নাই, সুতরাং বলতেই পারো যে এখন সে আর রাজা নাই। তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত হিস্ট্রিতে সর্বশেষ প্রধানমন্ত্রী কে ছিল? শেখ হাসিনা। ওই সেমভাবে সেন বংশে সর্বশেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। বাট এখনও কিন্তু গোপালগঞ্জ এই এলাকায় এখনও আওয়ামী লীগ অধ্যুষিত, এবং এখনও ওখানেই আওয়ামী লীগরাই সবচেয়ে বেশি লিড করে, সব কিছুতে ওরাই প্রায়োরিটি পায়। সো ওই রকমভাবে কেশব সেন হালকা একটু জায়গা, বাংলার একটু বিক্রমপুর থেকে হালকা একটু অংশ, এই অংশটুকু সে তখনও লিড করতো সেন রাজা হয়েও। সো সর্বশেষ শাসনকর্তা ছিল কেশব সেন, কিন্তু সে কোনো রাজা ছিল না। উপমহাদেশে ইসলামের অভ্যুদয়। সো এখান থেকে হচ্ছে আমাদের আর খুব একটা পড়তে হবে না, এটা বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। সো আমরা হচ্ছে তোমাদের এই প্রাচীন বাংলার যে রাজা আমরা আজকে পড়লাম মৌর্য, গুপ্ত, তারপর হচ্ছে পাল বংশ এবং সেন বংশ সম্পর্কে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা মুসলিম শাসনামল সম্পর্কে আলোচনা করব। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।